দর্শক বিপিএলে দুই তামিমের দেখায় শেষ হাসি হাসলেন বড় তামিম আর ছোট তামিমকে খুশি থাকতে হলো শুধুমাত্র হাফ সেঞ্চুরি করার সান্ত্বনা নিয়েই। সবাইকে আমন্ত্রণ বেলমে প্রেজেন্টস ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামিট গ্রুপে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমার সাথে আজকে এই বিপিএল এর আজকের যে ম্যাচগুলো আছে এবং ছিল আর আগামীকালকে যে ম্যাচগুলো থাকবে সেগুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন, এবং একই সাথে আছেন আমার একজন সহকর্মী যিনি একাধারে এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং একই সাথে তিনি সংবাদ উপস্থাপক। তিনি আর কেউ নন, তিনি লোপা হোসেন। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দুই তামিমের ম্যাচটা নিয়ে। এই প্রথমবারের মতো এইবারের আসরে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল, যদিও বা ঢাকা ক্যাপিটালসের জন্য এই ম্যাচটাও সুখকর হলো না, তাদেরকে হারতে হলো। এবং আমরা একটু স্কোর কার্ডটা দেখে নিব এই ম্যাচের, কে কেমন করলেন রিপোর্ট কার্ডটা দেখে তারপরে আমরা জানতে চাইবো আমাদের গেস্টদের কাছে কেমন ছিল আজকের ম্যাচটা। বরিশাল 8 উইকেটে হারালো ঢাকা ক্যাপিটালসকে। ঢাকা ক্যাপিটালস যথারীতি হারের বৃত্তে বন্দী। তারা প্রথমে ব্যাট করতে নেমে 19.3 ওভারে অল আউট হয়ে যায় 139 রান করে। তানজিদ হাসান তামিম 62 করেছিলেন, লিটন দাস 13 রানে আউট হয়েছেন, ফরমানুল্লাহ 22 করেছিলেন। অর্থাৎ তানজিদ হাসান তামিম ছাড়া আর কেউ লড়াই করতে পারেননি। তানভীর ইসলাম 3 উইকেট নিয়েছেন, ফাহিম আশরাফ 2 উইকেট, জাহানদাদ খান 1 উইকেট নিয়েছিলেন। জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবাল 61 করেছিলেন। ম্যাচটা তিনিই শেষ করতে পারতেন কিন্তু আউট হয়ে যান 61 রানে। ডেভিড মালান তিনি 49 রানে অপরাজিত ছিলেন, 1 রান করলেই কিন্তু হাফ সেঞ্চুরিটা হয়ে যেত। আর থিসারা পেরেরা যিনি ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন, তিনি একটা উইকেট নিয়েছেন। আবু জায়েদ তিনি একটা উইকেট নিয়েছেন। আমরা একটু নাজমুল ভাইয়ের কাছে যেতে চাই যে ঢাকা ক্যাপিটালস আবারও হারলো। মানে আমরা যে ধারাবাহিকতার কথাটা বলছিলাম এর আগেও যখন আপনার সাথে আমার শো হয়েছে, মানে সেই ধারাবাহিকতাহীনতারই কি আরেকটা চিত্র আমরা দেখতে পেলাম কিনা? অবশ্যই বলতে পারেন যে লাস্ট ম্যাচটা কিন্তু ওরা খুব ভালো ক্রিকেট খেলেছে। লিটন দাস এবং তানজিদ কিন্তু খুব ভালো একটা স্টার্টিং করছে। তো আজকের ম্যাচটা আমি মনে করছিলাম যে লিটন দাস হয়তো বা ধারাবাহিকভাবে, মানে যেটা ওর একটা প্রবলেম যে মানে ধারাবাহিকভাবে রান করতে পারেন, যে একটা ম্যাচ রান করলে হয়তো বা আপনি 2-3টা ম্যাচ ব্রেক তারপর আবার রান করে। বাট লিটন দাসের ক্লাস সম্বন্ধে আমাদের কোনো মানে সন্দেহ নেই, করারও অবকাশ নেই। বাট আজকের ম্যাচটা আমি মনে করছিলাম যে লিটন দাস এবং তানজিদ তামিম যদি ওরা ভালো খেলতে পারতো তো এই জায়গায় ধরেন আপনার মানে একটা ফাইটিং স্কোর হতো। যেহেতু বরিশাল খুব ভালো একটা ব্যালেন্স দল, এবং এই জায়গায় আমি মনে করি যে বরিশাল আপনার ঢাকা 30 থেকে 40 রান কম করে মানে কম হয়েছে বিকজ অফ এবার বিপিএলে। কিন্তু একটা জিনিস দেখবেন যে আপনি প্রত্যেকটা টুর্নামেন্ট মানে প্রত্যেকটা ম্যাচে কিন্তু রান হচ্ছে। এই জায়গায় কিন্তু আপনি 139 রান মানে বরিশালে এগেইনস্ট আমি মনে করি কিছুই না। তো এইটাই একটা। আর একটা হচ্ছে আপনার ধরেন তানজিদ তামিমকে মানে ও একাই খেলে গেছে, বাট ওর সাথে একটা সঙ্গী হিসাবে যদি কেউ একটা আপনি ধরেন 40 বা 45 একটা স্কোর হতো, হয়তো আর 30-40 রানটা হতো, যেটা ওদের মানে লেকিংস আছে। এমন প্লেয়ার কি আছে? মানে আপনি যদি দেখেন তানজিদ হাসান তামিম আউট হয়ে গেলেন, লিটন দাস, তারপরে কি আর কেউ আছে? মানে থিসারা পেরেরা আমরা যাকে ক্যাপ্টেন বানিয়েছি ঢাকা ক্যাপিটালস, মানে আমরাই বলতে হয় কারণ আমার বাড়ি তো ঢাকা নাকি। তো মানে থিসারা পেরেরা ক্যাপ্টেন, উনি কি আসলে ক্যাপ্টেন হওয়ার মতো যে কাজগুলো সেগুলো করতে পারছেন কিনা প্রপারলি? না দেখেন, এখন আমি ঢাকার যে টিমটা আমি দেখতেছি, যেখানে এদের যে ফরেন প্লেয়ার যারা কালেকশন, মানে এটা কিন্তু আপনি বলতে পারেন যে আসলে মানে অনেক দিন তিসারা পেরেরা কবে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে মানে আই হ্যাভ নো আইডিয়া। তো এই চিন্তা করলে কিন্তু ওরা কিন্তু দেখেন লিজেন্স কাপ বা এগুলা ক্রিকেট খেলতে প্রফেশনাল ক্রিকেট থেকে কিন্তু একটু দূরে। তো এই জায়গায় চিন্তা করলে আপনি লিটন দাস এবং তানজিদ তামিম ছাড়া কিন্তু মানে এরা কিন্তু কারেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে। আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যদি আপনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলানো যাবে না। কিন্তু যে তিসারা পেরা হয়তো 7-8 বছর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, এখন কিন্তু ওর মূল ফোকাসটাই থাকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটগুলো। তো ও কিন্তু আপনার কখনোই মানে ওর মতো করে খেলবে। বাট লিটন দাস বা ধরেন আপনি তানজিদ তামিম বা যে কারেন্ট প্লেয়ার যেগুলো আসবে, ওরা কিন্তু কখন চেষ্টা করবে যে এই জায়গা থেকে ভালো করে কীভাবে ন্যাশনাল টিমে যেতে পারবো, ন্যাশনাল পারফর্ম করতে পারবো। তো এই জায়গায় মনে করি ঢাকা ক্যাপিটালসে কিছু লেকিংস আছে। অবশ্যই লোপা হোসেন, এই মানে আমি ঢাকা ক্যাপিটালসের কথাটা বললাম, নিশ্চয়ই আমার মনটা খারাপ। আপনি কোন দল সাপোর্ট করছেন আর তাদেরকে কতটুকু ফলো করছেন? আসলে ওই যে বললেন আপনি ঢাকার, আমিও ঢাকার মানুষই, তো সেই হিসেবে ঢাকার প্রতি তো একটা তো সফট কর্নার আছেই। বাট অ্যাকচুয়ালি ফেভারিট টিম যদি বলেন, আমি এবারের বিপিএলে আমার ফেভারিট টিম দুটো। একটা হচ্ছে ফরচুন বরিশাল, যারা খুব ভালো করছে, আর টপে যারা আছে রংপুর রাইডার্স। এখন রংপুর রাইডার্স কেন সেটা বলি, যেহেতু আমি বসুন্ধরার অধিবাসী। রংপুর রাইডার্স মনে হয় যেন ঘরের একটা। ও আচ্ছা, রংপুরের কানেকশনে না? না, রংপুরের কানেকশন, দ্যাটস ওয়াই। কারণ যেদিনই রংপুর যেতে ওখানে একটা উৎসবের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, তো মনে হয় যেন একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তো বরিশালের তো অনেকগুলো আমাদের দেশের প্রিয় কয়েকজন প্লেয়ার আছে, তামিম ভাই, রিয়াদ ভাই, মুশফিক ভাই। তো এদের জন্য আসলে বরিশাল রংপুরের সাথে যে বরিশালের দুটো ম্যাচ হলো, যদিও বা দুটো ম্যাচেই রংপুরের কাছে বরিশাল হেরেছে, এই দুটো ম্যাচে
কাকে সাপোর্ট করছেন, নাকি এটাও ভাগ করে দিয়েছেন যে একটা ম্যাচে বরিশালকে সাপোর্ট করেছে, একটা ম্যাচে রংপুরকে? না, এই দুটো ম্যাচে আসলে বরিশালকে সাপোর্ট করেছিলাম। ওই দুটো ম্যাচে বরিশালকে, এখন বরিশাল তো হারলো, রংপুরের তার একটা উইনিং স্ট্রিকে আছে, দুর্দান্ত একটা ফর্মে আছে, দারুণ ফর্মে। আর বরিশাল এত বড় বড় প্লেয়ার নিয়ে, তাদের সাইড বেঞ্চ দেখেন, তাদের 11 দেখেন, মানে এক্সাইটিং ম্যাচ সামনে কি আরো আশা করছেন কিনা তাদের কাছ থেকে? হ্যাঁ, সামনে, কারণ আমার কাছে মনে হচ্ছে বরিশাল খুব ব্যালেন্সড একটা টিম এবং ব্যালেন্সড ওয়েতেই আগাচ্ছে। হ্যাঁ, সবসময় রংপুর টপে আছে, কিন্তু আসলে মাঝে মধ্যে এরকম হয় যে কোনো টিম একদম নিচের দিকে থেকেও কিন্তু অনেক সময় উপরে যায়, আবার লিস্টে উপরের দিকে থেকেও কখনো পিছিয়ে যেতে পারে, কারণ ক্রিকেট আসলে অনিশ্চয়তার খেলা। তো কোন দিন কোন টিমটা ভালো খেলবে, যেমন আজকে 139 রানে যে ঢাকা অল আউট হয়ে যাবে, এটাও তো কেউ ভাবেনি, এত কম স্কোর। তো এই জন্য আসলে বলা যাচ্ছে। আমরা আলোচনায় যাব, তার আগে তামিম ইকবালকে নিয়ে তো একটু আলোচনা করতেই হবে। আজকে আবারও ব্যাটে রান পেলেন, 49 বলে 61 করেছেন। তার সাথে ডেভিড মালানও ছিলেন, ডেভিড মালান তিনি 41 বলে 49 করেছেন, তামিম 49 বলে 61 করেছেন, 4-6টি মেরেছেন, ছক্কা একটি ছিল। ডেভিড মালান চার ছিল 3টি, আর ছক্কা একটি ছিল। আসলে ফরচুন বরিশালের জন্য এটা একটা আশীর্বাদ কিনা নাজমুল হোসেন? মানে হ্যাঁ, যার কাছে টাকা তার কাছে বেটার প্লেয়ার, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় পুরো টুর্নামেন্টে এই যে ফরচুন বরিশালের ডাগ আউটে যে প্লেয়াররা আছে, যদি পুরো টুর্নামেন্টে অন্য দলগুলোকে ভাগ করে দেওয়া যেত, তাহলে কিন্তু এখন টুর্নামেন্টের যে অবস্থা, তার থেকে আরো বেটার অবস্থা থাকতো। অবশ্যই আমি আপনার সাথেও একমত। আর আমি যদি তামিমের কথা স্পেশালভাবে বলি, তামিমের কিন্তু দেখেন একটা ব্রেকের পরে কিন্তু ও বিপিএল দিয়ে স্টার্ট করছে বা NCL T20 দিয়ে স্টার্ট করছে, বাট ওর ব্যাটিং দেখে আমি কিন্তু আসলে সত্যি যে এতদিন পরে যে ব্রেক নিয়ে যাচ্ছে, বলার কোনো মানে কি নাই যে আসলে এতদিন ওর টাচে নাই। বাট ওর যেমন আজকে আমি ব্যাটিং যে শর্টসগুলো, আমি কিন্তু এখন পর্যন্ত যে বাংলাদেশের যারা ওপেনিং খেলতেছেন, আমি কিন্তু এরকম দেখি না যে বলের উপরে গিয়ে মানে কীভাবে নিজেকে মেনটেন করে খেলা। তো এগুলো কিন্তু আসলে মানে আমি বলতে পারি যে ও খুব মানে রিটায়ার্ড, যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার করছে, বাট আমি মনে করি যদি ও নিজেকে চিন্তা করতো বা 1 থেকে 1.5 বছর বা 2 বছর ইজিলি খেলতে পারতো, বিকজ আমি ওর যে ব্যাটিং দেখতেছি, ব্যাটিং দেখে আমি বলতেছি কি যে ওর ব্যাটিংয়ের যে মানে আপনি ফ্লুইংলি যে ব্যাটিং করতেছে, মানে আসলে অবিশ্বাস্য। তারপরেও তামিম ইকবাল তিনি জাতীয় দলে ফিরলেন না, তিনি বলে দিলেন যে তিনি ফিরবেন না, মানে আসলে ওনার প্ল্যানটাই বাকি না। প্ল্যানটা আসলে ও, আমি এক সেন্সে আমি যদি বলি, এটা কিন্তু রাইট সিদ্ধান্ত যে আসলে এরকম টাইপের প্লেয়ার যে 17-18 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছেন, তো ওরা চাবি আসলে যে মানে কখনোই চাবে না যে আমি খারাপ খেলে টিম থেকে বাদ পড়ে তারপর রিটায়ার করবো, এটা কিন্তু কখনোই চাবে না। ও চাবে যে ওর সেরা সময় চলে যাবে। যদি আমি সাঙ্গাকারার কথা বলি বা বড় বড় প্লেয়ার যারা গ্রেট প্লেয়ার আছে, তারা কিন্তু এরকমই করেছে, যেটা তামিম ইকবালও বলছিল যে ও যদি ইচ্ছা করলেই কিন্তু ও খেলতে পারতো। ওর জন্য সিলেক্টর থেকে শুরু করে সবাই কিন্তু চাচ্ছিল যে ও আসুক, কিন্তু ও যেটা চিন্তা করছে, আমি মনে করি যে ওর সাথে আমি টোটালি একমত যে খুব রাইট সময় রাইট সিদ্ধান্ত নিচ্ছে তামিম ইকবাল। লোপা হোসেন, আমরা দেখলাম তামিম ইকবাল আজকেও ব্যাটে রান পেলেন, পাচ্ছেন তিনি। দেখে আমার মনে হচ্ছিল যে মানে রিটায়ার করে ফেললেন, আমাদের আসলে ওনাকে দরকার ছিল। অবশ্যই, মানে তামিমের ব্যাটিং দেখে আমরা যতটা না আনন্দিত হচ্ছি, এখন সবচেয়ে বেশি আফসোস করছি যে এই মানুষটা এতদিন ছিলেন না এবং আসছেনও না। তামিমের বিকল্প, আমরা জুনিয়র তামিমের কথাও বলছিলাম, কিন্তু এখনো কি মনে হয় যে তামিমের বিকল্প আমরা এখনো তৈরি করতে পারিনি জাতীয় দলের ওপেনিংয়ে? আমার কাছে মনে হয়নি তামিমের বিকল্প আমরা তৈরি করতে পেরেছি। আমরা অনেককেই কিন্তু দেখেছি ওপেনিংয়ে, মানে আসছেন যাচ্ছেন। লিটন দাসই একটু মোটামুটি অনেক দিন ছিলেন, পাশাপাশি সৌম্য সরকার খেলেছেন, তানজিদ তামিম খেলছেন, ইমন খেলেছেন, জয় খেলেছে, তো এরকম হৃদয় খেলেছে, অনেককেই আমরা দেখছি, কিন্তু আসলে সেট হতে পারছে না। মানে তামিম আসলে তামিম ইকবালের জায়গা মানে এত সহজ হবে না ওনার বিকল্প কাউকে পাওয়া। আপনিও কি এখনো মনে করেন যে, উনিও বললেন, নাজমুল হোসেন বললেন, আমার কাছে মনে হয়েছিল যে ওনার আর কিছুদিন খেলা উচিত ছিল। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের স্বাধীনতা আছে এই সিদ্ধান্ত নেওয়ার যে আমি এই সময় থেকে আমি আর খেলবো না, বাট আমার কাছে মনে হয়েছে দলের যে অবস্থা, যেমন অনেকেই এখন ফর্মে নেই, লিটন দাস ফর্মে নেই, আমাদের শান্তও ফর্মে নেই, তো আমার কাছে মনে হয়েছিল তামিম ফিরলে দল আর একটু শক্তিশালী হতো মানসিকভাবে। আসলে মানে আমাদের ক্রিকেটারদের ফর্ম আসছে, কাউকে না জানিয়ে আসছে, আবার একটা ম্যাচে হুট করে চলে যাচ্ছে ফর্মটা, এটা সত্যি খুব দুঃখজনক। আচ্ছা, এখন দুঃখটা একপাশে সরিয়ে একটা গান শুনতে যাচ্ছি আমরা লোপা হোসেনের কাছে। তাহলে এর সাথে কথার সাথে রিলেটেড একটা গান করি, সামান্য সম্বল, আমার নিজেরই মৌলিক গান, কথা জুলফিকার রাসেল, সুর বেলাল খান। সবাই বলে অবোঝামি বোকার স্বর্গে বাস, এ কারণে দিচ্ছে ওরা ঝড়ের পূর্বাভাস। ঝড়ে আমার কি এসে যায়, কি উড়বে বল, তুই যে
সবাই বলে ছাড়তে আশা কেমনে ছাড়ি বল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল। ভুল না সঠিক তা জানি না, দু চোখ ভরা জল, তুই যে আমার বেঁচে থাকার সামান্য সম্বল। দারুণ দারুণ, মানে এই গানটা এখন শাকিব খানকে গাইতে হচ্ছে যে লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের জন্য, যে তোরাই এখন আমার দলের বেঁচে থাকার সম্বল। এটাই এখন মনে হচ্ছে। যাই হোক, আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে তো আরো কথা বলতে হবে। দর্শক, বেলামে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপ আয়োজনে একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম বেলামে প্রেজেন্টস ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপ আয়োজনে। আপনাদের সাথে আমি স্টুডিওতে আছি কনক মাহমুদ, এবং আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন, এবং সাথে আছেন সংবাদ উপস্থাপিকা এবং সঙ্গীত শিল্পী লোপা হোসেন। আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে, তবে যে ম্যাচটা গিয়েছে সেটা নিয়ে তো কথা বলেছি। এরপর কিন্তু আরেকটা ম্যাচ আছে, চিটাগং কিংস প্রথমবারের মতো তাদের মাটিতে নামবে এবারের আসরে, তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। সেই ম্যাচ নিয়ে আলাপ করবো। তার আগে একটু চিটাগংয়ে যেতে যাচ্ছি, সেখানে আমাদের সহকর্মী শাহান পাপন আছেন। পাপন, কিছুক্ষণ পরেই স্বাগতিক দল চিটাগং কিংস নামছে খুলনা টাইগার্সের বিপক্ষে। কেমন দেখছেন সেখানে স্থানীয় সমর্থকদের মধ্যে আগ্রহটা কেমন দেখছেন? আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আগামীকালকে দুর্বার রাজশাহীর ম্যাচ। এই রাজশাহীর যে পেমেন্ট ইস্যু, আজকেও সেগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। ক্রিকেটাররা কতটুকু আশ্বাস পেয়েছে সমস্যাগুলো সমাধান হওয়ার ক্ষেত্রে? ধন্যবাদ কনক মাহমুদ। আপনার মানে শেষের প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই। দুর্বার রাজশাহীকে একটা আশ্বাস দেওয়া হয়েছিল ক্রিকেটারদের। গতকাল রাতে প্রেসিডেন্ট অর্থাৎ বিসিবি প্রেসিডেন্ট বসেছিলেন তাদের সাথে, এবং সেখানে আশ্বাস দেওয়া হয়েছিল যে কালকের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে। সকালবেলা দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন ওপি, সাবেক ক্রিকেটার, তিনি যেটা জানালেন যে 25% পারিশ্রমিক 25% আজকে নগদ পে করা হবে, নগদে দিয়ে দেওয়া হবে, নগদ ক্যাশ দেওয়া হবে ক্রিকেটারদের, এবং বাকি 25% 19 তারিখের মধ্যে সেটা চেক দেওয়া হবে। কিন্তু আমরা এখানে আসলে আপনার সাথে কথা বলার আগ পর্যন্ত যতটা জেনেছি, সেই 25% যেটা নগদ দেওয়ার কথা ছিল সেটা এখনো পর্যন্ত ক্রিকেটারদের হাতে পৌঁছায়নি। তবে ধারণা করা হচ্ছে যেহেতু দিনের মানে সময়সীমা রাত 12টা পর্যন্ত, এর মধ্যে দিলেও দিতে পারে। তবে যদি না দেয় তাহলে কি হতে পারে? যেহেতু ক্রিকেটাররা কিন্তু বয়কটের হুমকি দিয়েছেন এবং একদিন তারা অনুশীলনও করেননি, এবং সেই অনুশীলন না করার পরিপ্রেক্ষিতে তাদের কট্টর অবস্থানের কারণে তারা শেষ পর্যন্ত বিসিবি সভাপতি তাদের সাথে বসতে বাধ্য হয়েছিলেন। এবং নিশ্চিতভাবেই আমরা মানে এইটা বলতে চাই যে বিসিবি প্রেসিডেন্টও একটা প্রতিশ্রুতি নিশ্চিতভাবেই নিয়েছেন ওনারদের কাছ থেকে, তারপরেই কিন্তু ক্রিকেটারদের আশ্বস্ত করেছেন। তবে আমরা আশাবাদী যে ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক পেয়ে যাবেন, যে 25% আসলে প্রতিশ্রুত। আশাবাদী কথা এই জন্যই বলছি, যদিও এটা ক্রিকেটারদের পাওনা। কেননা ক্রিকেটাররা যদি আসলে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে ফিট থাকে, তাহলেই না মাঠের খেলাটা যদি না হয়। ক্রিকেটারদের কালকের ম্যাচে মাঠে নামার ব্যাপারে কোনো সংশয় আছে কিনা, আর হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটা বাতিল হয়ে যেতে পারে কিনা, এমন কোনো আইনি কোনো বাধা আছে কিনা? দেখুন, যখন একটা ফ্র্যাঞ্চাইজি তাদের মানে রুলস অ্যান্ড রেগুলেশন যখন ব্রেক করবে, তাহলে কিন্তু তাদেরকে ওয়ার্ন করতে পারে বিসিবি। আগেই একেবারে ব্যান করে দেওয়ার বিষয়টা বোধহয় আসে না, আগে ওয়ার্ন করার বিষয়টা আসে। যেহেতু বিসিবি প্রেসিডেন্ট এখানে ইনভলভ হয়েছেন, তিনি এখনও পর্যন্ত চট্টগ্রামেই আছেন। শুধু বিসিবি প্রেসিডেন্ট নয়, প্রভাবশালী পরিচালক নাজমুল আবেদিন ফাহিম, তিনিও কিন্তু চট্টগ্রামেই আছেন। যদি এ ধরনের কিছু হয়, অর্থাৎ আজকে রাতের মধ্যেও যদি পে না করা হয়, যে নগদ অর্থ পে করার কথা ছিল সেটা যদি পে করতে না পারে, তাহলে নিশ্চিতভাবেই আমরা বলতেই পারি যে আরও একটা মানে এরকম একটা দুর্যোগের ঘনঘটা বোধহয় ঘটতেই পারে। সেক্ষেত্রে বিসিবি নিশ্চয়ই এটা নিয়ে ভাববে। তবে আপনি যেটা বললেন যে দলকে আসলে ব্যান করা হবে কিনা, ফ্র্যাঞ্চাইজিকে ব্যান করা হবে কিনা, তবে ব্যান করার আগে বোধহয় যে বিষয় আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিতভাবেই নিশ্চয়ই দেখবে বিসিবি। অবশ্যই আজকে চিটাগং কিংসের ম্যাচ নিয়ে ভক্তদের কেমন আগ্রহ দেখছেন, সেটা দিয়ে আমরা শেষ করতে যাচ্ছিলাম। হ্যাঁ, অবশ্যই। আর চিটাগং কিংসের কথা যদি বলি, মানে 2-in-1 হয়েছে ইনসাইড দ্য বিপিএলে। আপনি আসলে ইনসাইড দ্য বিপিএলের সেটে যেখানে আসলে আপনি মানে মেজাজে বসে আছেন,
কিন্তু এর বাইরে যদি আপনি দেখতেন, অর্থাৎ চিটাগাংয়ের দৃশ্যটা যদি দেখতেন, তাহলে বোধহয় বুঝতেন যে আসলে কোন ব্যাপারটা নেই। আপনাকে একটা কথা বলি, যখন দ্বিতীয় ইনিংস শুরু হয়, প্রথম ম্যাচের দ্বিতীয় ইনিংস, তখন কিন্তু গেট ভেঙে দর্শক ভেতরে ঢুকে পড়েছিল, প্রচণ্ড রকমের লাঠিপেটা করে তাদেরকে আসলে বের করে দেওয়া হয়েছে, এবং একটা ইনসিডেন্টই আসলে আজকে ঘটেছে এখনো পর্যন্ত। এর বাইরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি যদি আপনাকে দেখাই, এখানে কিন্তু গেটের বাইরে এখনও প্রচুর দর্শক অবস্থান করছে, এবং তারা আসলে কেউ টিকিট পেয়েছেন, কেউ টিকিট পাননি, কেউ হতাশ হয়ে ঘুরছেন, কেউ চাচ্ছেন টিকিটে, এরকম একটা অবস্থা। ধারণা করা হচ্ছে যেটা আজকে 2-in-1 ম্যাচ, যেখানে আসলে তামিম ইকবালের দল খেলছে এবং সেই সাথে হোম টিম চিটাগাং কিংসও খেলছে, যার কারণে চিটাগাংয়ের দর্শকদের একটা আগ্রহ মানে মাত্রা কিন্তু অন্য লেভেলে চলেছে নিশ্চিতভাবেই। কিন্তু আরও একটি কথা, আগামীকাল কিন্তু শুক্রবার, সুতরাং শুক্রবারের ম্যাচে আসলে কি পরিমাণ ভিড় হতে পারে। ভেতরের অবস্থা খুবই একেবারে জ্যাম প্যাক গ্যালারি, সেখানে তিল ধরনের জায়গা নেই, আর বাইরে এই পরিমাণ দর্শক, সুতরাং বোঝাই যাচ্ছে যে আগামীকাল আসলে দর্শকের চাপটা কেমন হতে পারে। অবশ্যই শাহান পাপন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শাহান পাপন বলছিলেন আগামীকালকে কিন্তু মানে শুক্রবারের ম্যাচ আছে, তার আগে একটু চিটাগং কিংস আর খুলনা টাইগার্স নিয়েও কথা বলতে হবে। যে চিটাগং কিংস এখন কিন্তু মানে যেহেতু ফরচুন বরিশাল জয় পেয়েছে, তারা এখন সেকেন্ড পজিশনে উঠে গিয়েছে। আমরা একটু ওই ম্যাচটা দেখে নিতে চাই, আর কিছুক্ষণ পরেই ম্যাচটা শুরু হবে। এবং চিটাগং কিংসের জন্য এইটা আসলে নিজেদের ঘরের মাটিতে খুব কঠিন একটা পরীক্ষা। খুলনা টাইগার্সকে কি হারানো এতটা সহজ হবে চিটাগং কিংসের জন্য? দেখেন, আমি যদি বলি আপনার খুলনা কিন্তু লাস্ট 3টা ম্যাচে ওরা হেরে গেছে, লাস্ট ম্যাচটা যদি দেখেন যে খুব ক্লোজ একটা ম্যাচ ওরা হেরে গেছে। আর এদিক দিয়ে যদি আপনি চিটাগংয়ের কথা চিন্তা করেন, চিটাগং কিন্তু লাস্ট 2-3টা ম্যাচ কিন্তু ওরা খুব ইজিলি জিতছে। তো অ্যাট দ্য সেম টাইম চিটাগংয়ের যে টিমটা আমার কাছে মনে হচ্ছে যে ওরা এজ এ টিম হিসাবে খেলতেছে, যেটা আপনার আসলে একটা T20 ফর্মেটটা খুবই ইম্পর্টেন্ট। আর খুলনাকে যদি বলি, খুলনা কিন্তু টিম হিসাবে ওরা যে একদম ছেড়ে কথা বলো তাও না কিন্তু। তো সব কিছু মিলে আজকের ম্যাচটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে। যদি খুলনা জিততে পারে, দুইটা টিমই চাবে যে মানে জিতলে কিছুটা হলে ওরা এগিয়ে থাকবে। তো সব কিছু এই ম্যাচটা কিন্তু দুইটা টিমের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ। হোম ক্রাউডের কথা বলছিলেন শাহান পাপন, যে আজকে একটা ঘটনা ঘটলো, আগামীকালকে শুক্রবার, আগামীকালকেও ম্যাচ আছে চিটাগং কিংসের। এই হোম ক্রাউড চিটাগং কিংসকে আলাদা কোনো অ্যাডভান্টেজ দিবে কিনা? অবশ্যই দেখেন, আমি যদি বলি সিলেটের যে খেলাগুলো হচ্ছিল, সিলেট কিন্তু ঢাকা পর্বতে খুব একটা ভালো করতে পারে না। তারপর সিলেটে যাওয়ার পরে কিন্তু 2টা ম্যাচে কিন্তু ওরা সিলেটে জিতছে। তো সেই ক্ষেত্রে যদি আমি বলি হোম একটা অ্যাডভান্টেজ তো থাকেই, যে হোম ক্রাউডের সাথে খেলা যেমন অ্যাডভান্টেজ থাকে, আবার ডিসঅ্যাডভান্টেজও আছে, যে আপনার একটা মানসিক চাপ থাকে যে জিততেই হবে। মানে আপনার যতটুকু দেখবেন যে আপনার চিটাগং কিংসের যে আমি যদি বলি স্পেশালি আমি যদি উসমান খান বা ওদের কথা বলি, ওরা কিন্তু মানে ভালো ফর্মে আছে। তো আমি হোম গ্রাউন্ডের সাথে আসলে মানে সাথে মানে ওদের পাশে থাকলে কিন্তু আসলে একটা মানে অন্যরকম একটা মানে ফিলিংস কাজ করে। তো সব কিছু মিলে আমি মনে করি যে কালকের মানে আজকের ম্যাচটা খুবই চিটাগংয়ের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট একটা ম্যাচ। অবশ্যই। লোপা, খুলনা টাইগার্সের কথা বলছিলাম, আগের ম্যাচে কিন্তু রংপুর রাইডার্সকে বলতে গেলে এক প্রকার হারিয়ে দিয়েছিল। একেবারে লাস্ট মোমেন্ট থেকে ম্যাচটা যে এইভাবে হারা যায় বুঝতে পারলাম না। ইমরুল কায়েস লাস্টের দিকে নামলেন, আপনার মেহেদী হাসান মিরাজ দলটার ক্যাপ্টেন্সি করছেন। এখন পর্যন্ত কিন্তু একেবারে যে খুব খারাপ এমনটা বলা যাবে না। নাসুম আহমেদ, হাসান মাহমুদের মতো তারকারা আছেন। খুলনা টাইগার্সের জন্য কেমন সম্ভাবনাটা দেখছেন, যে এখনও তো জয়ের সম্ভাবনা আছে নাকি, মানে চিটাগং কিংসকে হারিয়ে? আমি যেটা আগেও বলেছি যে ক্রিকেট তো আসলে অনিশ্চয়তার খেলা। যেই টিমটা পার্টিকুলারলি টিম হিসেবে ভালো পারফর্ম করে, জয়টা তাদের দিকেই যায়। সো হতেও পারে পরের ম্যাচগুলো টানা জিতে উপরের দিকে উঠে আসতে পারে, সম্ভাবনা আছে অবশ্যই। আমরা একটা বিষয় নিয়ে জানতে চাচ্ছিলাম, যে মানে এই যে বেতন নিয়ে, যে পারিশ্রমিক নিয়ে যে ঘটনাটা ঘটছে, এইটা কিছুটা আমাদের মানে আসরকে একটু হলেও সমালোচিত করবে কি? অবশ্যই। আপনি যদি বলি, আপনি আসলে এটা কিন্তু আসলে এত বড় একটা টুর্নামেন্ট, আর যদি আপনি পারিশ্রমিক প্লেয়ারদের চিন্তা করতে হয়, এটা কিন্তু প্লেয়ারদের জন্য খুবই খারাপ। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আপনি কিন্তু যখন একটা টিমের সাথে আপনি খেলবেন, আপনার কিন্তু মনে করেন যে নিজে পারফর্ম করা, টিমকে ওন করা, তো ওইগুলো চিন্তা না করে আপনি যখন দেখেন পারিশ্রমিক আপনি পাচ্ছেন না, তো এটা তো আপনার ডেফিনেটলি এটা একটা মানে হ্যাম্পার তো করবে। তো যেটা আমি মনে করি যে যেটা দুর্বার রাজশাহী হয়েছে, তো এই জায়গায় দেখেন আমি বিজয়ের মতো প্লেয়ার আছে, তাসকিনের মতো প্লেয়ার আছে, ওরা যদি এখন এগুলো নিয়ে চিন্তা করতে হয়, তাহলে কিন্তু আসলে আমি মনে করি যে টুর্নামেন্টের সৌন্দর্য মানে হারিয়ে যাবে। তো আমি মনে করি, আশা করবো যে যাতে জিনিসটা, যেটা আপনার পাপন ভাই বলছেন যে খুব শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে রাত 12টার ভিতরে, আমি আশা করি যত তাড়াতাড়ি এটা সমাধান হয়ে যায়। এটা হলে আমি মনে করি যে টুর্নামেন্টের যে সৌন্দর্যটা যাতে নষ্ট না হয়। আমারই আরেকটা মৌলিক গান করি তাহলে, কথা এবং সুর সিরাজুল মনির। তোমাকে যে দুহাত তুলেছি, তোমারই আশায় দুয়ার খুলেছি,
কাছে দূরে একটাই তুমি আমার, বলি সুরে সুরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মনে আনমনে কত সঙ্গোপনে, ছোট্ট এই জীবনে কাছে এলে তুমি, বুঝিনি কখনো অদেখা স্বপ্ন হয়ে যাবে পূর্ণ, পাশে এলে তুমি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমরা আরেকটা বিরতি নিতে হচ্ছে আমাদেরকে, আমাদের সাথেই থাকুন। আমরা বেলমে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম বেলমে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপে আয়োজনে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন এবং একই সাথে আছেন সঙ্গীত শিল্পী লোপা হোসেন। আমরা কথা বলছিলাম বিপিএল নিয়ে। লোপা হোসেন দারুণ একটা গান করলেন বিরতির আগে। প্রশ্নটা হচ্ছে যে এই যে বিপিএল আপনি মাশাআল্লাহ ভালোই ফলো করেন, কোন টিমে কে খেলছেন না খেলছেন আসলে মানে খোঁজ খবরটা রাখছেন, কিন্তু অনেক সময় কি খোঁজ খবর রাখার আগ্রহটা কমে যায় কিনা? কারণ হচ্ছে যে এই যে টিমগুলো যে দলগুলো করছে, দেখুন রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগং কিংস, এরকম হাতে গোনা কয়েকটা দল বাদে লোকাল স্টার ছাড়া ফরেন কোনো স্টার নেই। এটা অনেক সময় একজন সমর্থক হিসাবে কিছুটা মানে মন খারাপ হয় কিনা? অবশ্যই, তবে বাকি বিপিএলগুলোর থেকে এবারের বিপিএলে আমার যেটা দেখেছি যে দর্শক সমাগম বেশি হচ্ছে, কিন্তু টিমগুলো যদি আরেকটু মানে বাইরের প্লেয়ার এনে একটু আকর্ষণীয় করা যেত আরও ভালো হতো, স্টার প্লেয়ারদেরকে এনে। সো এই জায়গাটা আসলেই মিস করছি। কিন্তু বাইরের প্লেয়াররা যে আসবে, বিদেশি যারা আসবেন, তারা তো দেখবেন যে লিগটা কতটুকু প্রফেশনাল। দেখুন একটা দল যাদের কিনা আমাদের পারিশ্রমিক একটা বিতর্ক চলছে আজকে সেকেন্ডে, এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। জি জি, এটা কি এক্সপেক্টেড? একদমই না, একদমই খুবই বাজে একটা ঘটনা, মানে নজির স্থাপন হলো। আমি বলবো যে ভবিষ্যতে মানে আরও আমি বলবো যে বিদেশি প্লেয়ার যে আনবে, তারা এই ধরনের ঘটনা জানলে খুব একটা আমার মনে হয় না উৎসাহিত হবে এখানে আসতে। নাজমুল হোসেন, আপনিও তো বিপিএল খেলেছেন, এখনকার যে ফরেন কালেকশন, মানে দুষ্টামি করেই বলছিলাম ফরচুন বরিশালের কথা, যে সব দলের বিদেশি নিয়ে মনে হচ্ছে তারাই বসিয়ে রেখেছে, বিষয়টা এরকম। কিন্তু তারপরে কি মনে হয় না যে আস্তে আস্তে বিদেশির মান কমছে? দেখেন অনেক, এখন দেখেন যদি অনেক প্লেয়ার আছে যে আমরা বিপিএল এর ড্রাফটে নিচ্ছি কিন্তু ওরা আসছে না, বিকজ ওরা স্ট্রেটলি বল দিচ্ছে যে মান এতটা ভালো না, বা আমাদের সব কিছু যেমন যেটা রাজশাহীর হলো, এটা যখন আপনি আমি মনে করি যে প্রত্যেকটা টিমই কিন্তু জেনে গেছে যে আসলে কী হচ্ছে এই জায়গায়। তো নেক্সটে যখন আপনার একটা প্লেয়ারকে নিবে ফ্র্যাঞ্চাইজি, বা ফ্র্যাঞ্চাইজি কিন্তু একটা প্লেয়ারে খুব আশা করে নেয়, যদি মনে করেন যে এইরকম হয় তাহলে কিন্তু নেক্সটে দেখুন আস্তে আস্তে কিন্তু আমাদের ভালো প্লেয়ার সংখ্যা, মানে ফরেনের কথা বলছি, কমে যাচ্ছে। কিন্তু আমি যদি বলি এবার টুর্নামেন্টে আপনি দেখেন যে আমি যদি শাহিন শাহ আফ্রিদি অত ইফতেকার আহমেদ পাকিস্তানের দুই একটা প্লেয়ার ছাড়া আপনি কিন্তু কারেন্ট প্লেয়ার মানে নাই বললেই চলে। তো এটা একসময় কিন্তু আমরা আজম খানকে নিয়েও মজা করছি। হ্যাঁ, আমি যখন খেলছি, ধরুন আমি 4টা বিপিএল খেলছি, আমি যদি বলি যে ক্রিস মানে তখন ওয়ার্ল্ড ক্রিকেটে যারা টপ প্লেয়ার ছিলেন সবাই আসছে। তো আসলে খেলার মান থেকে দূর করে মনে করেন আমি যদি তখন আমি এক্সাম্পল দিতে পারি, বিজয় বলেন, তাসকিন বলেন, শেখ মেহেদি বলেন, এই প্লেয়ারগুলো কিন্তু তখন আসছে। এখন দেখেন আমরা 2-3টা বিপিএল যদি আপনাদের কিন্তু সেই রকম আমাদের মানে বিপিএল শুধু যে আপনি যে খেলা হবে তা না, কিন্তু আমাদের কিন্তু মেইন কাজ হচ্ছে কিন্তু 2-1টা প্লেয়ার মানে কি করা। আপনি যদি একটা আইপিএল শেষ করলে কিন্তু 10 থেকে 12টা প্লেয়ার এমনি চলে আসে, বাট আমাদের কিন্তু এমন হচ্ছে না। তো যদি আপনার মান দিন দিন কিন্তু কমতে থাকে তাহলে কিন্তু আমি মনে করি একটা আসলে আমাদের ক্রিকেটের জন্য একটা হুমকি হতে পারে। মানে বাইরে স্টার প্লেয়ারদের সাথে খেললে আমাদেরও একটা মানে কম্পিটিটিভ একটা ব্যাপার তৈরি হয়, তখন এখান থেকে আরো নতুন প্লেয়াররা বের হয়ে আসে। কিন্তু এখন তো মান যাচাইটাই কঠিন হয়ে যাবে না আসলে, মানে এমন একটা ব্যাপার যেন বাইরে যেই প্লেয়ারগুলো আসলে কত দলে চান্স পায় না তাদেরকে আমরা নিয়ে এসেছি খেলতে। অনেক সময় তো তাই মনে হয়, মানে ওসমান খান জাতীয় দলের সুযোগ পেলেন এই বিপিএল এ পারফর্ম করে, কিন্তু এইভাবে কত বছর নাম না জানা ক্রিকেটারে নিয়ে আসবে বিপিএল, আর তাদেরকে এই যে আমরা লিজেন্ডস কাপ খেলে দেখা গেছে ম্যাক্সিমাম প্লেয়ার লিজেন্ডস কাপ খেলে আসছে, অনেকে আছে যে লিজেন্ডস কাপও চান্স পায়নি, বিজয় আসছে। এবং এখন তো অনেক জায়গায় অনেক লিগ চলছে অনেক দেশে, এই যে কদিন পরে আইপিএল শুরু হবে, পিএসএল এর ড্রাফট কদিন আগে হলো, দুবাইয়ে আলাদা করে লিগ হচ্ছে, সবই চলছে। এই কম্পিটিশনে আমরা মুখে অনেক কথাই বলি, কর্মকর্তারা বলেন, তারপরেও কি একটু কম্পিটিশনে পিছিয়ে পড়ছে কিনা? না, এটা তো আমরা যে বাট আমাদের কিন্তু মাঠের খেলা কিন্তু খারাপ হচ্ছে না, মাঠের খেলা কিন্তু ভালো হচ্ছে, বাট আমরা কিন্তু আদার্স যেগুলো এগুলো কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। যেমন পিএসএল বলেন, আপনার বিগ বেস চলতেছে, যেমন আমি হাসনাইনের কথা বলতে পারি, হাসনাইনকে কিন্তু বিপিএলে আনার জন্য চেষ্টা করছে, বাট ও কিন্তু
খেলে না, ও চলে গেছে কিন্তু বিগ ব্যাশে। তো একটা আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে যখন আমি চিন্তা করবো যে আসলে আমার কিন্তু শুধু যে বিপিএলে আসবো টাকা নেবো তা না, কিন্তু আমার ক্রিকেটে ইমপ্রুভের জায়গা আছে। আমি যদি একটা টিমে খেলে একটু ভালো ভালো প্লেয়ারদের এগেইনস্টে যখন আমি খেলবো, আমার কিন্তু কনফিডেন্স লেভেল সব কিছু আমার একটু অন্যরকম হবে, বিকজ আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলবো। তো এরকম চিন্তা করলে কিন্তু ভালো ভালো প্লেয়ারগুলো কিন্তু আপনি আগে দেখবে যে ওরা যাচাই বাছাই করবে যে আসলে খেলার মান কেমন। তো আমি যদি বলি যে আমাদের খেলার মান কিন্তু খারাপ হচ্ছে না, খেলার মান ভালো হচ্ছে। প্রত্যেকটা ম্যাচে আপনি দেখবেন যে খুব ফাইটিং স্কোর হচ্ছে, বা আপনি যদি সুহানের কথা বলি, বা দেখুন লাস্ট ম্যাচটার জন্য আপনার ওই খুলনার ওই যে বরিশালের, মানে সব কিছু ভালো হচ্ছে। বাট আমাদের এই আদার্সগুলো যদি আমরা চিন্তা করি বা এগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে আমি মনে করি যে মানে খুব রিসেন্টলি আমরা ভালো অবস্থা যেতে পারবো। বাট একটা বিশ্বাসের জায়গা আছে, তো এই বিশ্বাসটা আমাদের তৈরি করতে হবে এখন। অবশ্যই সেই বিশ্বাসটা আমরাও রাখতে চাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ নাজমুল হোসেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লোপা হোসেন, আপনাকেও ধন্যবাদ জানাতে চাই। আমরা একেবারে বিদায় নিচ্ছি না, আপনাকে গান গেয়ে তারপর অনুষ্ঠানটা শেষ করতে হবে। দর্শকদের বিদায় জানিয়ে দিতে চাই। দর্শক, এই ছিল আজকের ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলমে ইনসাইড দ্য বিপিএল পাওয়ার্ড বাই সামির গ্রুপ আয়োজনে। আপনাদের সঙ্গে ছিলাম আমি কনক মাহমুদ, আমাদের সাথে ছিলেন নাজমুল হোসেন, লোপা হোসেন। শেষ করবো লোপা হোসেনের একটা গান দিয়ে। কবে তার সাথে চৈতি রাতে কেটেছে সময় হাত রেখে হাতে, কবে তার সাথে চৈতি রাতে কেটেছে সময় হাত রেখে হাতে, সেই কথা ভেবে পিছু চাওয়া মোর স্মৃতির নকশা বুনে, জোনাকির আলো নেভে আর জলে শালমোহর বনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকির আলো নেভে আর জলে শালমোহর বনে, জোনাকির আলো নেভে আর জলে শালমোহর বনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে।